আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ক্লাস, সেটা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, যেটা 2015 সালে সংশোধনীত হয়েছিল। 2015 সালের 26শে নভেম্বর এটা সংশোধিত হয়েছিল এবং এটাকে 5 নম্বর আইন বলে। এটাকে আমরা 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন হিসেবে অভিহিত করব এবং এটা কার্যকর হয়েছিল আপনার 2012 সালের 16 জানুয়ারি, যেটা সর্বশেষ সংশোধনী হয়েছে আপনার 2015 সালের 26শে নভেম্বর। আজকে আমরা দেখব এখানে মানি লন্ডারিং কাকে বলে, অর্থাৎ মানি লন্ডারিং ডেফিনিশনটা কি। ডেফিনিশনটা হচ্ছে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মবৃত্ত করা। অর্থাৎ একটা অপরাধ করার পরে সেটার এই আয়টা কোত্থেকে আসছে, উৎসটা, এটা কোথায় আছে, এটার মালিককে, এই বিষয়গুলোকে কি করা, গোপন করা এবং গোপন করে সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ হতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করা। একটা হচ্ছে গোপন করা, অপরাধটা টাকাটা কোত্থেকে আসছে সেটা গোপন করা। একটা হচ্ছে ওই যে অপরাধ করছে তাকে বাঁচানোর জন্য, আইনগত ব্যবস্থা থেকে বাঁচানোর জন্য তাকে কি করা, সাহায্য করা, মানে অন্যায় সাহায্য করা। আর একটা হচ্ছে বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে বিদেশে পাচার করা। তাহলে তিনটা বিষয়, একটা হচ্ছে আয়ের উৎস গোপন করা, মালিকের অবস্থান গোপন করা, আর একটা হচ্ছে এই রকম অপরাধকৃত টাকা দিয়ে টাকা আইনগত ব্যবস্থার মধ্যে, টাকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা দেওয়া, আর একটা হচ্ছে তাকে অপরাধ করতে সাহায্য করা, আর একটা হচ্ছে তাকে এই বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া, যাতে এটা একবারে বোঝা না যায় যে এই টাকাটা কোত্থেকে আসছে। এবং সর্বশেষ যেটা বলছে, জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের অবৈধ অর্থ গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর করা বা বিদেশে পাঠানো। এই হচ্ছে মানি লন্ডারিংয়ের সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা দেখি একটা হচ্ছে অর্থ বা সম্পত্তি পাচার। কি অর্থ বা সম্পত্তি পাচার হচ্ছে দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় করে দেশের বাইরে টাকা পাঠিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে আপনার যেসব টাকা দেশের বাইরে, বাংলাদেশের টাকা দেশের বাইরে ছিল কিন্তু বাংলাদেশে আনতে বাধা দেওয়া, বাংলাদেশে না আনা অথবা আনতে না দেয়া, এবং বিদেশ থেকে প্রকৃত পাওনা দেশে আনতে কি করা, দেশে না এনে এটা বিদেশেই দেনা পরিশোধ করা, অর্থাৎ নিজের দেশে টাকাটা না পাঠিয়ে ওই দেশে খরচ করা। এটা গেল। একটা হচ্ছে ক্রুক হচ্ছে আদালত কর্তৃক কোনো সম্পত্তি অস্থায়ী ভিত্তিতে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের জিম্মায় যদি নিয়ে যায়, অর্থাৎ আপনার সম্পত্তি যদি আদালত কর্তৃক যদি কোনো আপনার যে কোনো একটা কর্তৃপক্ষ মানে হতে পারে এখানে এনবিআর, দুদকেরা যদি সরকারের পক্ষে যদি এটা নিয়ে যায়, আদালতের জিম্মায় যদি এটা নিয়ে যায়, যাতে আদালতের সিদ্ধান্তটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ক্রুক। এই ক্রুকের আদেশটা সময়ে সময়ে দেয়া হয়। আচ্ছা, মানি চেঞ্জার হচ্ছে যারা বৈদেশিক মুদ্রা নিয়ে লেনদেন করে, ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠানও হইতে পারে, এবং এটা ওরা গাইডলাইন হচ্ছে ফেরা 1947, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। আচ্ছা, এখন আমরা দেখি সন্দেহজনক লেনদেন হচ্ছে যা স্বাভাবিক লেনদেন থেকে যার ধরনটা ভিন্ন। স্বাভাবিক লেনদেন যেটা হয়, নর্মালি দেখতেছেন একটা লোক 2 লাখ 3 লাখ করে জমা দেয় তার অ্যাকাউন্টে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সে একসাথে 20 লাখ টাকা জমা দিচ্ছে, এটা একটা সন্দেহ। এরকম আরও যে কোনো রকম সন্দেহজনক লেনদেন হতে পারে, হলেই সেটাকে আমরা সন্দেহজনক লেনদেন বলে। আমাদের আফসার ভাই কি বলে দেখি এটা নিয়ে। অর্থ সম্পদ পাচারের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশের বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটাইয়া দেশের বাহিরে সম্পত্তি প্রেরণ বা দেশের বাইরে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা। দেশের বাহিরে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রহিয়াছে, যাহা বাংলাদেশে আনায়নযোগ্য ছিল তাহা বাংলাদেশে আনায়ন হইতে বিরত থাকে। যে সম্পদটা আমার দেশের বাইরে, আমার বাংলাদেশের সম্পদ কিন্তু এটা স্বার্থ রয়েছে বাংলাদেশে কিন্তু রয়ে গেছে দেশের বাইরে, এটা আমার দেশের বাইরে আনার কথা ছিল কিন্তু আমি দেশে আনি নাই, এটাও মানি লন্ডারিং হিসেবে গণ্য হবে। বিদেশ হইতে প্রকৃত পাওনা দেশে না আনা, এটাও মানি লন্ডারিং এর আওতার মধ্যে পড়বে। এরপর বলছে আমরা ক্রোক বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই আইনের আওতায় আদালত কর্তৃক কোনো
সম্পত্তি অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের জিম্মায় আনা। কোন সম্পত্তি যদি সে আদালতের জিম্মায় নিয়ে আসে সেটাকে আমরা ক্রোক বলে বলবো। এই ক্রোকের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এটা ডিসপিউটটা রেজুলেশন হবে। মানি চেঞ্জার, যারা মানি চেঞ্জ করে, মানে যেটা কি বলে, মানে কনভার্ট করে আর কি, কনভার্টিবিলিটি যেটা বলে আমরা সাধারণত। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 7 নম্বরে, মানে 7 নম্বর অ্যাক্টের 3 ধারার মধ্যে বলেছে এর অধীনে বাংলাদেশের ব্যাংক কর্তৃক অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা মানি এক্সচেঞ্জার বলবো। আচ্ছা, এবার আছে হচ্ছে সাসপিসিয়াস ট্রানজাকশন, যেটা সন্দেহজনক লেনদেন আমরা বলি, যাহা স্বাভাবিক লেনদেনের হইতে ভিন্ন, যে লেনদেন সম্পর্কে এই রূপ ধারণা হয় যে ইহা কোন অপরাধ থেকে অর্জিত সম্পদ, ইহা কোন সন্ত্রাসী কার্য বা কোন সন্ত্রাসী সংগঠনকে বা কোন সন্ত্রাসী অর্থায়ন। 3 নম্বরের মধ্যে বলছে যাহা এই আইনের উদ্দেশ্যে পূরণ কল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময়ে জারিকৃত নির্দেশনা বর্ণিত অন্য কোন লেনদেন বা লেনদেনের প্রচেষ্টা করা। অর্থাৎ আমাদেরকে যেভাবে লেনদেন করতে বলছে এর বাইরে গিয়ে যদি আমরা লেনদেন করি সেটাকে আমরা সন্দেহজনক লেনদেন বলবো। আমার দৃষ্টিতে যেটা মানে সন্দেহ হবে, কিন্তু এটা এভাবে হওয়ার কথা ছিল কিন্তু এভাবে হচ্ছে না, অন্যভাবে হচ্ছে, যেটা আমার দৃষ্টিতে সন্দেহ হবে, এটাকে সন্দেহজনক লেনদেন বলা হয়েছে। সম্পৃক্ত অপরাধ প্রেডিকেট অফেন্সের, এখানে হচ্ছে আসলে এই 28টা অফেন্সের কথা এই আইনের মধ্যে বলা আছে, কিন্তু আমরা যখন এই আগ্রাবাদের ওখানে ট্রেনিং করছিলাম, উনি আর একটা সম্পৃক্ত অপরাধ অ্যাড করছিল। উনি বলছে এখন সম্পৃক্ত অপরাধ আমরা বলবো 29টা, সেই জন্য আমি এখানে 29টা লিখছি। শেষ যেটা উনি সম্পৃক্ত অপরাধ অ্যাড করছে উনি এটা পর্নোগ্রাফি যেটা বলা হয়। এই 28টা এখানে লেখা আছে, এটা আমরা পড়ে নেব। আচ্ছা, একটু প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। এখানে আমাদের প্রেডিকেট অফেন্স কিন্তু আগেও কিন্তু, আর এখন করছে একটা যোগেশ প্রশ্ন উত্তর করতে হয়, এটা কিন্তু 27টা করতে হবে, ঠিক আছে? আর এখন যেটা যোগ হয়েছে এটা এখন আমরা কি 28টা করবো নাকি 29টা করবো? আসলে ঘটনা হচ্ছে প্রেডিকেট অফেন্স ছিল আগে 28টা লেখা থাকলেও প্রেডিকেট অফেন্স ছিল 27টা। 28 নাম্বার যেটা বলছে এটা ছিল অন্য তো কোনো অফেন্স হয় না, স্পেসিফিক ছিল না, সেজন্য আমরা পরীক্ষা আনসার আসলে আমরা 27টাই আনসার দেবো। আর এখন যেহেতু উনি নতুন যেটা বলছেন ওইটা স্পেসিফিক কোন আইনের মধ্যে লেখা আছে ওইটা বের করতে পারলে আমরা ওইটা সহ গ্রহণ করবো, কিন্তু এখন পর্যন্ত 27টাই বলবো আমরা। এখন কি 27টা বলবো? জি 27টাই বলবো। এখন পর্নোগ্রাফি যে অ্যাড করছে, পর্নোগ্রাফি কি 2015 সালে ধারাতে নিয়ে অ্যাড হচ্ছে, এমনি বলছে? হ্যাঁ ওইটা স্পেসিফিক জানতে হবে, এটা আপনারা একটু বলেন। হ্যাঁ ওটা স্পেসিফিক, ওটা আমিও অনেক জায়গায় খুঁজে দেখছি কিন্তু পাই নাই। ওটা ট্রেনিং এর মধ্যে স্যারে বলছে এখন থেকে এটা এড হবে। এখন এটা কেন বলছিল এটা আসলে প্রশ্ন করা হয় না। না এটা তো লিগ্যালিটি আসতে হবে। এটা হচ্ছে যে 2015 সালে যে সংশোধনী হয়েছে, ওই সংশোধনী যদি এটা যোগ হয় তাহলে এটা লিগ্যালিটি থাকবে, যতক্ষণ পর্যন্ত যোগ হবে ততক্ষণ পর্যন্ত লিগ্যালিটিতে আসবে না। এটা ওই সংশোধনীতে আনা হয় না। সংশোধনীতে আসলে ওটা তো পুরো আইনটা সংশোধন করে নাই, অল্প কিছু অ্যামেন্ডমেন্ট করছে। ওখানে প্রেডিকেট অফেন্স আনা নাই 15 সালে। তাহলে আমরা 27টাই ধরবো। 27টায় পরীক্ষা আসলে 27টাই। আচ্ছা, ওকে।